আচ্ছা, তুমি কি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি বাংলার ফাইনাল সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো, বলে দেব কোন কোন অংশ থেকে এই যে সামনে তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা, এখানে প্রশ্ন কমন আসতে চলেছে বা কোন ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছো। আজকের এই আকর্ষণীয় ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করব। প্রথম ভাগে একদম প্রত্যেকটা গল্প কবিতা ধরে ধরে বলে দেব এই গল্প এই কবিতার কোন কোন অংশ থেকে প্রশ্নকর্তা প্রশ্ন করার ঝোঁক দেখাতে পারেন বা প্রশ্নকর্তার একটা ট্রেন্ড আমরা দেখতে পাই। দ্বিতীয় পার্টে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, তোমরা দেখছো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল। পশ্চিমবঙ্গের স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য এটাই নাম্বার 1 ইউটিউব চ্যানেল। 2017 সাল থেকে প্রতি বছর তোমাদের জন্য আমরা সাজেশন ভিডিও পোস্ট করি, এবারও তার ব্যতিক্রম হবে না। হ্যাঁ, আমি জানি অন্য পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, এমসিকিউ এর পরীক্ষা, সব ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবে, অভিজ্ঞতা কখনোই বিফলে যায় না। তাহলে আমি তোমাদের মূল সাজেশনে প্রবেশ করছি। তোমাদের সিলেবাসে যতগুলো গল্প কবিতা প্রবন্ধ রয়েছে সবগুলোর লেখকের নাম বা কবির নাম তোমাদের কিন্তু ভালো করে মুখস্থ করে নিতে হবে। তুমি ভাববে এ আর এমন কি, কিন্তু পরীক্ষার সময় পচা শামুকেই কিন্তু পা কাটার একটা প্রবণতা আমরা দেখতে পাই। দ্বিতীয় কাজ, মাত্র 3টে কবিতা আছে, 3টে কবিতারই মূল গ্রন্থের নাম ভালো করে মুখস্থ করে নেবে। সম্ভব হলে যতগুলো গল্প প্রবন্ধ কবিতা আছে সবগুলোরই মূল গ্রন্থ পড়বে। যে দুটো অনুদিত গল্প কবিতা রয়েছে, অর্থাৎ তোমাদের জন্য পোটরাজ গল্প এবং তার সঙ্গে কবিতা, এই দুটোরই অনুবাদকের নাম পড়ে নেবে, দেখবে একটা এখান থেকে কমন পাওয়ার চান্স প্রবল। এছাড়া যে গল্প বা গদ্যগুলো তোমরা পড়বে সেখানে চরিত্রের পুরো নাম, টাইটেল, কোনো বারের প্রসঙ্গ থাকলে, কোনো মাসের প্রসঙ্গ থাকলে, কোনো টাকার অ্যামাউন্টের প্রসঙ্গ থাকলে, অর্থাৎ সংখ্যা বার মাস, এই ইনফরমেশন গুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। আদরিণী গল্পে তোমরা দুটো মেলার প্রসঙ্গ পাবে, রসুলগঞ্জ, বামুনহাট, কোনটা কখন শুরু হয়, কোনটা কোথায় অবস্থিত, কতদিন চলে, কি উপলক্ষে শুরু হয়, ভালো করে পড়বে। হাতি কত টাকাতে কেনা হলো, হাতির বিজ্ঞাপনে কি লেখা ছিল, কতগুলো পরিচ্ছেদ আছে, কোন পরিচ্ছেদে হাতির বিজ্ঞাপনের কথা আছে, এই অংশগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর ধর্ম কবিতা। ধর্ম কবিতায় একাধিক বিশিষ্ট জনের প্রসঙ্গ রয়েছে, ভ্যান গগ, লেনিন, একাধিক জন, আব্দুল করিম খান, অনেকের কথা আছে। প্রত্যেকের সম্পর্কে পড়বে, মানে কার কোন ধর্মের কথা বলা হয়েছে, কার বাড়ি কোথায় ছিল বা কে কোথায় জন্মেছেন, এই অংশটা এখান থেকে খুব ভালো করে তোমরা দেখে রাখবে। নেক্সট তোমাদের রয়েছে দিগ্বিজয়ের রূপকথা। এখান থেকে ওই আশীর্বাদী সরঞ্জামের দুটো প্রসঙ্গ এখানে গুলিয়ে ফেলবে না। আশীর্বাদী সরঞ্জাম দুটি কি? জাদু অশ্ব, মন্ত্রপুত অসি। জাদু অশ্বের নাম কি আর মন্ত্রপুত অসির কি নাম দিয়েছে, দুটো আলাদা। এই জায়গাটা তোমরা খুব ভালো করে পড়বে। তারপর ধরো জাদু অশ্ব জলে কি হয়, মানে সিন্ধু জলে কি হচ্ছে, মরুপথে কি হচ্ছে, ওই জায়গাটা খুব ভালো করে পড়বে। পরে থাকছে বাংলা ভাষা। বাংলা ভাষা থেকে যে এতগুলো ভাষা রয়েছে তার মধ্যে কোনটা গ্রহণ করতে হবে, বাংলা ভাষা নিয়ে প্রাবন্ধিক কি কি বলছেন, যে ছোট ছোট তথ্যগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাকে পড়তে হচ্ছে। তারপর পোটরাজ গল্প। পোটরাজ গল্পে চরিত্রের নামগুলো, তারপর পোটরাজের স্ত্রীর নাম কি বা পোটরাজ তার নাম কি, তারপর ধরো কুকুরের কথা আছে, কাক ডাকার কথা আছে, ফেউয়ের কথা আছে, কুকুরের কথা আছে, ওই জায়গাগুলো একটু হলে পড়ে নেবে। একটা জায়গায় দুর্বা বলছে যে আমি দেবীকে এই এই দিয়ে তার কপালে ছাপ দিতাম, তাকে এই প্রসাদ দিতাম, তার সামনে এটা বলি দিতাম, ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা একটু পড়বে। লাস্ট কবিতা তার সঙ্গে। তার সঙ্গে কবিতায়
যে যে ছোট ছোট ইনফরমেশন আছে, অনুবাদকের নাম, কেন দরকার, সঙ্গে সময়টা কেমন, তারপর কি কি সঙ্গে নিতে বলা হয়েছে, এইগুলো একটু পড়ে নেবে। আমি অনুরোধ করব যারা ভালো মুখস্থ করতে পারো, কবিতাগুলো না ছোট ছোট দেখো আকৃতিতে মুখস্থ করে ফেলো, তাহলে পরীক্ষাতে এমসিকিউ দিয়ে স্যার তোমাকে কিন্তু খুব সহজে ঘায়েল করতে পারবেন না। এই পর্বে তোমাদের সামনে আমি 200টা মতো বাছাই করা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। ভিডিওর এই পর্বে যাওয়ার আগে বিধিসম্মত সতর্কীকরণ, এটা এমসিকিউ এর পরীক্ষা। মনে রাখবে, কেউ যদি বলে আমি কটা প্রশ্ন বলে দিলাম এর থেকে এমসিকিউ কমন পাবে, তিনি মিথ্যা কথা বলছেন, একদম নিখাত মিথ্যা বলছেন। তোমাদের মিথ্যে কথা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, যারা গোটা বছর পড়াশুনো করেছো, কিছুটা হলেও পড়েছো, এই পরীক্ষার 10 দিন আগে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি চোখ বুলিয়ে নিতে পারো ভালো হবে। যারা গোটা বছর পড়নি, তারা শুধুমাত্র এই কটা প্রশ্ন পড়ে যদি মনে করো আমি 40-এ 40 পাবো, তোমরা নিরাশ হবে। যারা গোটা বছর পড়নি, হ্যাঁ, এই 200টা প্রশ্ন পড়লে নিশ্চয়ই কিছু না কিছু কমন পাবে, কিন্তু এই মাত্র 200টা পড়ে তুমি একদম 40-এ 40 পেয়ে যাবে, এমনটা কোনো দিনও হবে না। আমি ভিডিওর শুরুতেই সেটা বলে দিলাম। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল প্রশ্নোত্তর পর্বে। মনে রাখবে, এবার যে কোশ্চেন প্যাটার্ন বলা হয়েছে সেই অনুযায়ী আদরিণী গল্প থেকে তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া হবে, তাই আমরা আদরিণী গল্প থেকে একটু বেশি সংখ্যায় প্রশ্ন দিয়েছি, বাদবাকি অংশ থেকে খুব অল্পই প্রশ্ন আছে। আর ভাষা, শিল্প, সংস্কৃতির ইতিহাস অংশের সাজেশন আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। যারা ওই অংশটুকু সাজেশন চাইছো, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেখে নিও, সেখানে অলরেডি এটা পোস্ট করে দেওয়া আছে। এক দাগের প্রশ্ন, আদরিণী গল্পে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে? 7টি। দ্বিতীয় প্রশ্ন, রাধামণি দেবী এই ছদ্মনামটি কার? উত্তর, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। এটা তোমরা আদরিণী গল্পের যে লেখক পরিচিতি অংশ আছে সেখানে পেয়ে যাবে। 3 দাগ, মোক্তার মশাই নগেন ডাক্তারদের আর কি নগেন ডাক্তার আর কুঞ্জবিহারী বাবুকে কোথায় বসতে দিয়েছিলেন? বেঞ্চে। 4 দাগ, পাড়ার ডাক্তারের নাম কি ছিল? নগেন্দ্র বা নগেন। এই জায়গাতে আমি তোমাদের একটা অনুরোধ করব, ভিডিওতে যে প্রশ্নগুলো বলছি তোমরা নিজেরা দেখো কটা উত্তর তোমাদের জানা, যে কটা উত্তর জানা নেই ঝটপট খাতায় লিখে নাও, আর যেগুলো জানা আছে সেগুলো আর লেখার দরকার নেই, একবার জাস্ট মিলিয়ে দেখো কতগুলো অজানা বা জানা প্রশ্ন তোমার সামনে আসছে। পাড়ার জুনিয়র উকিলের নাম কি? কুঞ্জবিহারী। জয়রাম বা নগেনেরা কোথা থেকে বিয়ের নেমন্তন্ন পেয়েছিলেন? একটা কথা মনে রাখবে, জয়রাম মুখোপাধ্যায় বা শুধু মুখোপাধ্যায় বা মোক্তার মশাই, এই সব কয়জনই কিন্তু একই ব্যক্তি। বা তোমায় দিল নগেন ডাক্তারেরা কোথা থেকে বিয়ের নেমন্তন্ন পেয়েছিলেন? পীরগঞ্জের মেজবাবুর কাছ থেকে। মেজবাবুর মেয়ের বিয়ে কোন বারে ঠিক হয়েছিল? উত্তর, সোমবার। জয়রামবাবু পীরগঞ্জের বাবুদের এস্টেটের কত বছরের বাধা মোক্তার? উত্তর, 20 বছরের। একটা বিবৃতি ধরো এইভাবে দিল, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। কারণ কি? এর কারণ হচ্ছে সোম মঙ্গল 2 দিন কাছারি কামাই হবে। এটাকে এমসিকিউ করেও দিতে পারে যে মোক্তার মশাই যদি পীরগঞ্জের বিয়ে বাড়িতে যান সেক্ষেত্রে তার কোন কোন বার কাছারি কামাই যাবে। গরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে আসতে কতদিন খরচ হবে বা কতদিন লাগবে? উত্তর, যেতে 2 দিন, আসতে 2 দিন। যদি অপশানে লেখা থাকে মোট 4 দিন, সেটা হবে। যদি বলে শুধু যেতে কয়দিন, 2 দিন। যদি দেয় আসতে কয়দিন, তাহলেও হবে 2 দিন। সেও জোগাড় হওয়া মুশকিল, এখানে কি জোগাড় হওয়ার কথা বলা হয়েছে? পালকি জোগাড় হওয়ার কথা বলা হয়েছে। মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে খেমটা আসার কথা ছিল? কলকাতা থেকে। কোথা থেকে বাই আসার কথা ছিল? বলবো না, তোমাদের দেখি কজনের মনে আছে, উত্তরটা ঝটপট আমাকে কমেন্টে লেখো। জয়রাম মুখোপাধ্যায়ের কুসুমের মতো কোমল হৃদয়টি পরিপূর্ণ ছিল। কিসে পরিপূর্ণ ছিল? স্নেহ ও বন্ধুত্ব বাৎসল্যে। 14 দাগের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের মক্কেল কে ছিলেন? মহারাজ নরেশচন্দ্র। বিয়ে বাড়িতে গিয়ে মোক্তার মশাই কি করতে চেয়েছিলেন? লোকজনের অভ্যর্থনা ও তদারক। এখানে দিতে পারে বিয়ে বাড়িতে মাথায় কি দিয়ে যাওয়ার কথা মোক্তার মশাই বলেছিলেন।
এই জায়গাতে তোমরা দুটো জিনিস গুলিয়ে ফেলবে। এক, বিয়ে বাড়িতে মাথায় কি দেবে, আর দুই, তিনি যখন আইনি লড়াই লড়তে যেতেন তখন তিনি মাথায় কি দিতেন। দুটো একটু ভালো করে তোমরা বই থেকে পড়ে নেবে। আদরিণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের সূচনায় পরদিন বলতে কোন বারের কথা বলা হয়েছিল? উত্তর, রবিবারের কথা। কোন দিন মুখুজ্জেমশাই একটু ঘটা করে আহ্নিক পুজো করতেন? রবিবার। মুখুজ্জেমশাই রবিবার দিন কটার সময় পুজো সমাপন করেছিলেন? বেলা 9টার সময়। হাতি চেয়ে মুখুজ্জেমশাই কার কাছে চিঠি লিখেছিলেন? উত্তর, মহারাজ নরেশচন্দ্রের কাছে বা নরেশচন্দ্র রায়ের কাছে। মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায়? যশোর জেলায়। যশোর জেলার থেকে কোন নদী পার হয়ে মুখোপাধ্যায় এসেছিলেন? পদ্মা নদী পার হয়ে। যশোর থেকে আসার সময় মুখোপাধ্যায়ের সঙ্গে কি কি ছিল? পিতলের ঘটি আর ক্যাম্বিসের ব্যাগ। জয়রাম মুখোপাধ্যায় ঘর ভাড়া নিয়েছিলেন মাসিক কত অর্থের বিনিময়? এটা তোমরা আমাকে উত্তরটা কমেন্টে লিখবে। আমি শুধু বলছি উত্তরটা কোনো টাকা বা পয়সা নয়, কত শিকায় সেটা আমাকে 23 দাগ দিয়ে উত্তরটা কমেন্টে লিখবে। মুখোপাধ্যায় মশাই যৌবনকালে ছিলেন? উত্তর হবে রীতিমতো বদরাগী। মুখোপাধ্যায় মশাইয়ের গাভীর নাম বা গাইয়ের নাম কি ছিল? মঙ্গলা। বা মুখোপাধ্যায় মশাইয়ের কোন গাভীটি বা কোন গরুটি এড়ে বাছুর প্রসব করেছিল? হবে মঙ্গলা। মুখোপাধ্যায় তার এড়ে বাছুরটির নাম কার নাম অনুসারে রেখেছিলেন? উত্তর হবে ডেপুটি বাবুর নামে। আদালত অবমাননার জন্য মোক্তারের বা মুখর্জির কত জরিমানা হয়েছিল? 5 টাকা। জরিমানার হুকুম রহিত করবার জন্য বা রদ করবার জন্য তিনি কত দূর পর্যন্ত লড়াই করেছিলেন? হাইকোর্ট পর্যন্ত। কে কত টাকা ব্যয় করে আদালতের 5 টাকার জরিমানার হুকুম মুখোপাধ্যায় মশাই বা মোক্তার মশাই রদ করেছিলেন? উত্তর, 1700 টাকা খরচ করে। পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মশাইয়ের বৈঠকখানায় কবে তাসপাশা খেলতে আসেন? রবিবার। যদি বলে রবিবার কখন আসেন? অপরাহ্নকালে। মোক্তার নিজের বাগানের খানিকটা স্থান পরিষ্কার করেছিলেন কেন? হাতি বাঁধবার জন্য। হাতি পাওয়া গেল না, মোক্তারকে খবরটি কে দিয়েছিল? পত্রবাহক ভৃত্য। হাতি পাওয়া গেল না, খবরটি মোক্তারকে কখন দেওয়া হয়েছিল? দেখো প্রশ্নটা কিন্তু খুব টাফ ছিল। সন্ধ্যের কিছু পূর্বে। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। তিনি কে? বা মহারাজের হাতে মোক্তার সাহেবের লেখা চিঠিটি কে তুলে দেন? দেওয়ানজি। একজোড়া নতুন বলদ কিনেছে কে? উত্তর, ইমামউদ্দি শেখ। মোক্তার কার কাছ থেকে হাতি কিনেছিলেন? উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। উল্টে আর একটা প্রশ্ন, উমাচরণ লাহিড়ীর বাড়ি কোথায়? উত্তর, বীরপুর। কত টাকা দিয়ে মোক্তার হাতি কিনেছিলেন? 2000 টাকা। পরদিন বেলা ড্যাশ সময় হস্তিনী আসিল। আদরিণী কটার সময় মোক্তারের বাড়িতে এসেছিল? প্রথম 7টার সময়। হাতি তোর গোদা পায়ে নাতি কথাটি কে বলেছিল? দুই একজন অশিষ্ট বালক। আদরিণীর পায়ে কে জল ঢেলে দিয়েছিল বা আদরিণীর কপালে কে তেল সিঁদুরের ছাপ এঁকে দিয়েছিল? জ্যেষ্ঠা পুত্রবধূ, বড় বউ আর কি। কার ইঙ্গিত অনুসারে আদরিণী জানু পেতে বসেছিল, হাঁটু পেতে বসেছিল? মাহুতের। নিমন্ত্রণ রক্ষা করে ফেরার পরদিন বিকেলবেলায় মোক্তার কার সঙ্গে দেখা করতে যান? বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফিরে এসে মোক্তার পরদিন বিকেলে কার সঙ্গে দেখা করতে গেছিলেন? মহারাজ নরেশচন্দ্র। মুখোপাধ্যায় মশাইয়ের কটি পুত্র ছিল? 3টি পুত্র। 60 বছর বয়সেও কেন মুখোপাধ্যায় মশাই মোক্তারি থেকে অবসর নেননি? কারণ 2 ছেলে তার রোজগার করে না, বড় ছেলে আর মেজ ছেলে। মোক্তারের লড়া শেষ মোকদ্দমাটি বা খুনি মোকদ্দমাটি কতদিন যাবৎ চলেছিল? 3 দিন যাবৎ। ও হাতিটি কার? বক্তাকে? মহারাজ নরেশচন্দ্র। এ উকিলটির নাম কি? বক্তাকে? জজ সাহেব। জজ সাহেবকে মুখোপাধ্যায় মশাই কি আশীর্বাদ করেছিলেন? হাইকোর্টের জজ হওয়ার। হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিণী গল্পের কোন পরিচ্ছেদে রয়েছে? 5ম পরিচ্ছেদ। হস্তি ভাড়া প্রতি রোজ কত? এটা নিয়ে একটা বিতর্ক অনেকের মধ্যে আছে, 3 টাকা নাকি 4 টাকা। হস্তি ভাড়া 3 টাকা। একুনে মানে বিজ্ঞাপন অনুসারে যে হাতি ভাড়া নেবে তাকে মোট দেওয়া লাগবে 4 টাকা। অর্থাৎ হাতি ভাড়া নিতে গেলে একুনে বা মোট কত দিতে হবে?
উত্তর হবে 4 টাকা। কিন্তু হস্তির ভাড়া প্রতি রোজ কত? 3 টাকা। জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি কোথায়? বিজ্ঞাপনের নিচে লেখা ছিল চৌধুরী পাড়া। আর আদি নিবাস কোথায়? যশোরে। কল্যাণীর সঙ্গে যে পাত্রের বিয়ে ঠিক হয়েছিল সে কোন কলেজে পড়তো? রাজশাহী কলেজে। কি নিয়ে পড়তো? আমি উত্তরটা লিখিনি, আমাকে উত্তরটা কমেন্টে তোমরা লিখবে। পাত্রপক্ষ কল্যাণীর বিয়েতে কত টাকা পণ চেয়েছিল? 2000। আর কল্যাণীর বিয়ের জন্য কত মোট খরচ হবে? 2500। কেন? মানে মোক্তার সাহেব ভাবছেন মেয়ের বিয়েতে খাওয়া দাওয়ানো, লোক ইত্যাদি ইত্যাদির জন্য আমাদের 500 খরচ হবে, আর এদিকে বরের 2000 টাকা পণ, মোট 2500 টাকা দরকার। মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোন পরীক্ষায় ফেল করেছিল, যে কলকাতায় পড়তো? বিএ পরীক্ষায়। বামুনহাটের মেলাটি কখন শুরু হয়? চৈত্র সংক্রান্তির 15 দিন পূর্বে। ভৃত্য সেই হাতি মানে হাতে করিয়া আসিয়া দাঁড়াইল, হাড়িতে কি ছিল? রসগোল্লা। খুব ইম্পর্টেন্ট। আদরিণীর জন্য মুখোপাধ্যায় কত টাকা দিয়ে রসগোল্লা কিনেছিলেন? 2 টাকা। যখন আদরিণীকে আর কি প্রথমবার মেলায় পাঠাচ্ছে তার আগে মুখোপাধ্যায় 2 টাকা দিয়ে রসগোল্লা কিনে এনে মুঠো মুঠো করে খাইয়েছিল। কল্যাণীর বিয়ের দিন কবে স্থির হয়? 10 জ্যৈষ্ঠ। কোন দিন আদরিণী সন্ধ্যাবেলায় মশমশ করে চলে আসে? 1 বৈশাখ। কবে কল্যাণীর আশীর্বাদ হয়েছিল? বলবো না, আমাকে তোমরা কমেন্টে লেখো। যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। এখানে হারাধন কাকে বলা হয়েছে? আদরিণীকে। কথায় বলে ড্যাশ বেদ বাক্য, ব্রহ্ম বাক্য। বামুনহাটের মেলা ভেঙে যাওয়ার পর কোথায় আবার সপ্তাহব্যাপী মেলা হয়? রসুলগঞ্জে। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। পত্রটি কে নিয়ে এসেছিল? একজন চাষি। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। পত্রটি কে লিখেছিল? মধ্যম পুত্র। কে সারা রাত আদরিণীর চিকিৎসা করেছিল? অসুস্থ আদরিণীর মাহুত। আদরিণীকে দেখতে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ি কখন ছেড়েছিল? রাত 10টার সময়। আদরের নবজলদ বর্ণ দেহখানি কোথায় পড়েছিল? আম্রবনের ভিতর। আদরিণীর মৃত্যুর পর মুখোপাধ্যায় মশাই কতদিন বেঁচে ছিলেন? 2 মাস। আদরিণীকে দেখতে যাওয়ার আগে মুখোপাধ্যায়ের পুত্রবধূগণ কষ্ট করে তাকে কি পান করিয়েছিল? দুগ্ধ বা দুধ। কোন পত্রিকার কবিতা কোন পত্রিকায় কবিতা রচনার মধ্যে দিয়ে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সাহিত্যিক জীবনের সূচনা হয়? ভারতী পত্রিকায়। এবার আমরা বাংলা ভাষা প্রবন্ধে চলে আসলাম। বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভাববার কথা। স্বামীজি কবে জন্মগ্রহণ করেন? 12 জানুয়ারি 1863। বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উদ্বোধন। বাংলা ভাষা প্রবন্ধটি কবে লেখা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি বা 20 ফেব্রুয়ারি। আমাদের দেশে প্রাচীনকালের সমস্ত বিদ্যা কোন ভাষায় ছিল? সংস্কৃত ভাষায়। যারা লোকহিতায় এসেছেন তারা সকলকে কোন ভাষায় শিক্ষা দিতেন? সাধারণের ভাষায়। লোকহিতায় শব্দের অর্থ কি? সাধারণের মঙ্গলের জন্য। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলে সাধারণকে কোন ভাষায় শিক্ষা দিয়েছেন? সাধারণের ভাষায়। পাণ্ডিত্য অবশ্যই ড্যাশ উৎকৃষ্ট। ভাষাকে করতে হবে যেন ড্যাশ সাফ ইস্পাত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গদাই লস্করির চাল কোন ভাষার? সংস্কৃত ভাষার। খুব ইম্পর্টেন্ট। ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। কোন ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে? বাংলা ভাষা বা বাংলা সাধু গদ্য। উন্নতির প্রধান উপায় বা লক্ষণ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাষা। বাংলাদেশে স্থানে স্থানে রকমারি ভাষা। প্রাবন্ধিক কোনটিকে গ্রহণ করতে বলেছেন? কলকাতার ভাষাকে। কি হলে, এখানে একটু টাইপে মিস্টেক আছে, কি হলে পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে? কি হলে? রেল ও গতাগতির সুবিধে হলে, রেল ও যাতায়াত ব্যবস্থার সুবিধে হলে পূর্ব পশ্চিমের ভেদ উঠে যাবে। 95 নাম্বার প্রশ্নটা কারেকশন করে নেবে। চট্টগ্রাম হইতে ড্যাশ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। কোন পর্যন্ত? বৈদ্যনাথ পর্যন্ত। সে কথা হচ্ছে না। কোন কথা হচ্ছে না? কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকটে বা কাছে? পুস্তকের ভাষা ও ঘরে কওয়া ভাষা এক করতে হলে বুদ্ধিমানেরা কোন ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে? উত্তরটা বলবো না, 98 দাগ দিয়ে নিচে কমেন্ট করবে। প্রশ্নটা দেখে নাও। পুস্তকের ভাষা আর ঘরে কওয়ার ভাষা এক করতে হলে বুদ্ধিমান লোকেরা কোন ভাষাকে ভিত্তি হিসেবে গ্রহণ করবে? ভাষা ড্যাশ বাহক। কিসের বাহক? ভাবের। ভাবই প্রধান ড্যাশ পরে, ভাষা পরে। 100টা প্রশ্ন হয়ে গেছে, আর বাকি 100টা মতো রয়েছে, সেটা দেখাবো। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। এক্ষুনি ভিডিওটা তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও, যাতে অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটা দেখে
উপকৃত হতে পারে। তোমরা অনেকেই বলবে স্যার অন্য সাবজেক্টের সাজেশন নেই, কিন্তু স্যার তো অন্য সাবজেক্ট পড়ান না, মানে আমি তো অন্য সাবজেক্ট পড়াই না, তাই অন্য সাবজেক্টের সাজেশন যে বিষয় নিয়ে আমার নলেজ নেই আমি চাইলে পারি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রশ্নের বই বা সাজেশন বই বা বিভিন্ন রকম যে গাইড বই সেগুলো জোগাড় করে যে প্রশ্নগুলো ঘন ঘন আছে সেগুলো লিখে নিজেই মাতব্বরি করে একটা সাজেশন বলে তোমাদের সামনে তুলে ধরতে। কিন্তু তাতে কি আদৌ লাভ হবে? তাতে আমার ভিউজ হবে, আমার উপার্জন হবে, কিন্তু তোমার ভবিষ্যৎটা ধ্বংসের কাছাকাছি গিয়ে পৌঁছবে। তাই সেই মাতব্বরিটা একেবারেই করব না। বিষয়টা জানি না তাই সেটা নিয়ে কোনো অনধিকার চর্চা করব না। এবার বাকি প্রশ্নগুলো বলবো, কিন্তু তার আগে বলি, তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ তৃতীয় সেমিস্টারের সাজেশন বই কিনেছিলে তোমাদের অভিনন্দন। বইয়ে না কিছু কিছু জায়গায় ছাপার ভুল ছিল, সেগুলো অলরেডি আমি কারেকশন করে পিডিএফ দিয়েছি। যারা সেই পিডিএফ পাওনি, আজকের ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে ডাউনলোড করে ভুলগুলো কারেকশন করে নিও। চতুর্থ সেমিস্টারের বই সম্পূর্ণ নির্ভুলভাবে সাহিত্য রস সমৃদ্ধভাবে তোমাদের সামনে তুলে ধরা হবে। মনে রাখবে আমাদের বইয়ে কোনোদিনও কোনো উত্তর ভুল থাকে না। ছাপার একটা একটা ভুল এমসিকিউ ছিল। বড় প্রশ্নের ক্ষেত্রে এমন ভাবে আমরা উত্তরগুলো লিখছি যেটা তোমাকে 5-এ 5 এনে দেবেই। আমাদের আসন্ন বই সম্পর্কে তোমার কোনো পরামর্শ থাকলে সেটা অবশ্যই কমেন্টে লিখো বা ইমেল করে জানিও, বা যদি কোনো স্যারেরা আমাদের বইয়ে কোনো উত্তর লেখা পাঠাতে চান বা কোনো প্রশ্ন সেট দিতে চান, তাহলে আগামী 1-2 দিনের মধ্যেই, কারণ আমাদের বই ছাপতে চলে যাবে, আমাকে তারা অবশ্যই 30শে আগস্টের মধ্যে আর কি সেই প্রশ্নটা যদি ইমেল করেন, আপ্রাণ চেষ্টা করবো আমাদের বইয়ে প্রকাশ করার। মনে রাখবে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই ফোর্থ সেমিস্টারের বইগুলো সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলো তোমরা পেয়ে যাবে। হীরেমতি সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? বাঁদর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 101 দাগের। মীমাংসা ভাষ্য যথারীতি ইম্পর্টেন্ট। কার লেখা? শবর স্বামীর। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির। ভাষ্য গ্রন্থটি কার লেখা? আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য। তিনটে প্রশ্নই পরপর মারাত্মক ইম্পর্টেন্ট। অর্বাচীন শব্দটির অর্থ কি? নবীন। মরণ নিকটে আসলে কিসের ক্ষয় হয়? নতুন চিন্তা শক্তির। রাজা আশিত শব্দের অর্থ কি? রাজা ছিলেন। রাশিকৃত ফুল চন্দন দিয়ে কি ছাপাবার চেষ্টা হয়? 2-1 পচা ভাব। রাজা আশিত কথাটি কত পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে লেখা হয়েছে বলে প্রাবন্ধিকের মত? 10 পাতা। বাংলা ভাষা প্রবন্ধে কয়টি নারীর টানের কথা অর্থাৎ সঙ্গীতের রাগ রাগিনীর কথা? 36টি। স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেন? প্রথমে বলে দিয়েছি, দেখি কজনের মনে আছে। 111 দাগ নাম্বার দিয়ে কমেন্টটা ঝটপট লিখে ফেলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তোমাদের জন্য কিন্তু ভাষা এবং শিল্প সাহিত্যের ইতিহাস অংশের সাজেশন আগেই দেওয়া আছে চ্যানেলের প্লেলিস্ট থেকে বা লিঙ্ক থেকে, অবশ্যই ক্লিক করে দেখে নিও। পোর্টরাজ গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? এখান থেকে পোর্টরাজ শুরু, সুনন্দন চক্রবর্তী। পোর্টরাজ গল্পটি মূল কোন ভাষায় রচিত? মারাঠি। পোর্টরাজ গল্পে পোর্টরাজের নাম কি? দামা। পোর্টরাজের স্ত্রীর নাম কি? দূর্পদ। প্রত্যেক বাড়িতে কয়জন করে অসুস্থ? অন্তত একজন। কাক কোথায় চেঁচিয়ে ওঠে? নিম গাছে। কাকের দিকে কে ঢিল ছুঁড়ে মেরেছিল? দূর্পতের ছেলে আনন্দ। পোর্টরাজ গল্পের শুরুতে কোন মাসের উল্লেখ আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আষাঢ় মাস। দামার বাড়ির দরজায় একটানা চিৎকার জুড়ে দিয়েছিল কে? একটা কুকুর। দূর্পদকে দূর্পা, এখানে একটু টাইপে মিস্টেক আছে, দূর্পদকে দূর্পা বলে কে ডাকতো? বঞ্চলা। দূর্পদ মারি আইয়ের জন্য কোন কোন বার উপোস করত? মঙ্গল আর শুক্রবার। দূর্পদ মারি আইকে কি কি দিয়ে স্নান করাতো? দুধ আর দই। দূর্পদ মারি আইকে কি রঙের শাড়ি পরাতো? সবুজ। দূর্পদ মারি আইয়ের কপালে কি কি দিত? হলুদ আর কুমকুম দিত। দূর্পদ মারি আইয়ের সামনে কি কি দিত? ভোগ আর নারকেল দিত। দূর্পদ মারি আইয়ের সামনে কোন মাসের অমাবস্যায় স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিত? আষাঢ় মাসের। দূর্পদ মারি আইয়ের সামনে ছাগল দিতে না পারলে কি দিত? কুকড়ো। এর মধ্যে থেকে দেখবে যে একটা প্রশ্ন দেবেই দেবে, এই যে যতগুলো পড়লাম, দূর্পদ 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 মারিয়াই এই সংক্রান্ত যে প্রশ্ন। কুকড়ো শব্দের অর্থ কি? মোরগ। কে মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোড় করে প্রার্থনা করে? দূর্পদ। কার ডাক শুনে দূর্পদের হাত পা স্থির? কাকের। তারপর একই রকম প্রশ্ন, কার ডাক শুনে দূর্পদের প্রাণ শুকোয়? কুকুরের। কার ডাক শুনে দূর্পদের বুকে ধুকপুক পলকের জন্য থমকায়? ফেউ। কতদিন পোর্টরাজ রোদে বেরোয় না? 3 দিন। দূর্পদের বড় ছেলের নাম কি? আনন্দ। দূর্পদের বড় ছেলে কোথায় পড়াশুনো করে? হাই স্কুলে ইংরেজি নিয়ে।
সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। সে কে? উত্তর আনন্দ। মারিয়াইয়ের গলায় কিসের হার ছিল? সবুজ বালা দিয়ে তৈরি হার ছিল। মারিয়াইয়ের চোখ কিসের ছিল? রূপোর ছিল। উঠে বসার পর দামা কি চেয়েছিল? জল চেয়েছিল। জলের পর কি চেয়েছিল? ভাতের পায়েস, মানে ফেনা ভাত টাইপের। সবাই থালায় কি কি নিয়ে গায়ের ধারে যাচ্ছিল? নারকেল আর নিবোধ নিয়ে, মানে নৈবেদ্য আর নারকেল। মিছিল থেকে একজন দামার গলায় কি পরিয়ে দেয়? হলুদ ফুলের মালা। এবার আনন্দ হাসে। আনন্দ কেন হেসেছিল? মায়ের কাছে সত্যি কথা বলার জন্য, বা মা তার সত্যিটা জানার পর আনন্দ হেসে উঠেছিল। এইবার ধর্মকবিতার প্রশ্ন। ধর্মকবিতার মূল কাব্যগ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ। দিগন্ত পেরোনো কার ধর্ম? আইনস্টাইনের। কে সত্যের পথে থাকতে বলেছেন? কবির। কার ধর্ম ছিল গান? আব্দুল করিম খাঁ। না থেমে বয়ে চলা কার ধর্ম, বা কিসের ধর্ম? বাতাসের। কার ধর্ম ছবি আঁকা বা চিত্রশিল্পী কে ছিলেন? ভ্যান গগ। কবিতার জিদ ধর্মটি কার? গার্সিয়া লোরকার। ভস্যের চরিত ধর্মটি কার? আগুনের। নতুন পতাকা কার ধর্ম? লেনিনের। এত এত ধর্ম, কিন্তু তারা থাকে ড্যাশ, খুব ইম্পর্টেন্ট, একই গ্রহে। এ ওকে সে তাকে জায়গা করে দেয়। কারা? বিভিন্ন ধর্মেরা বা বিভিন্ন ধর্ম। তোমার ধর্মের পথে কেন, তোমার ধর্মের পথে কেন ড্যাশ অপব্যয়। ধর্মকবিতায় ধর্মের দখলদারিকে কি বলা হয়েছে? প্রাতিষ্ঠানিকতা, অর্থাৎ প্রতিষ্ঠানকে মেনে চলা। সে যেন সে ধর্মই নয়। কোনটি ধর্ম নয়? যে দখলের কথা শেখায়। গঠনগত দিক থেকে ধর্মকবিতাটি কি? একটি সনেট বা চতুর্দশপদী কবিতা, অর্থাৎ এই কবিতার লাইন সংখ্যা 14টি। এবার দিগ্বিজয়ের রূপকথা। দিগ্বিজয়ের উদ্দেশ্যে কে পাড়ি দিতে চায়? রাজপুত্র। রাজপুত্র নিজেকে কি বলেছেন মনে রাখবে? রক্তে আমি রাজপুত্র। রাজপুত্রকে কে সাজিয়ে দিয়েছে? দুয়োরানী। আশীর্বাদী সরঞ্জাম দুটি কি? জাদুয়াশ্ব আর মন্ত্রপুত অসি। বিশ্বাস ভালোবাসা যদি অপশানে না থাকে, জাদু অশ্ব আর মন্ত্রপুত অসি অপশানে থাকলে এটাই। আর যদি অপশানে এটা না থেকে থাকে বিশ্বাস ভালোবাসা, তাহলে বিশ্বাস ভালোবাসা। আর যদি অপশানে দুটোই থাকে, তাহলেও হবে জাদু অশ্ব আর মন্ত্রপুত অসি। রাজপুত্রের জননীকে? দুঃখিনী। জাদু অশ্ব মরুপথে কি হয়? উট হয়। আকাশে পুষ্পক কি হয়ে ওঠে? জাদু অশ্ব। জাদু অশ্বে সিন্ধু জলে কি হয়ে ওঠে? সপ্তডিঙা। পুষ্পক কি? রথ। প্রথম আশীর্বাদী সরঞ্জাম কোনটি? জাদু অশ্ব। জাদু অশ্ব তেপান্তরে কি সাজে? পক্ষীরাজ। পক্ষীরাজ কি? ঘোড়া। জাদু অশ্বের নাম রাখা হয়েছে কি? বিশ্বাস। ভালোবাসা কার নাম রাখা হয়েছে? মন্ত্রপুত অসির। মন্ত্রপুত অসি কোথায় রয়েছে? হৃদয়ের খাপে ভরা, খাবে নয়, খাপে ভরা। শানিত ইস্পাতখণ্ড প্রকৃতপক্ষে কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মন্ত্রপুত অসি। শানিত ইস্পাতখণ্ডের একটি বৈশিষ্ট্য, সেটি অভঙ্গুর। রাজপুত্র নিশ্চিতভাবে কোথায় পৌঁছবে? খোরজুরের দ্বীপে। খোরজুরের দ্বীপটি কেমন? তৃষ্ণাহর, অর্থাৎ তৃষ্ণাহরণকারী। রাজপুত্রের সঙ্গে কি কি ছিল না? ধনুক, তুনি, শিরস্ত্রাণ, কবচকুণ্ডল, এই চারটে ছিল না। রাজপুত্রের কাছে কয়টি আশীর্বাদী সরঞ্জাম ছিল? 2টি। এবার লাস্ট কবিতা তার সঙ্গে। আবার বলে রাখি, যাদের এই ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করো, ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। আর মনে রাখবে যে তোমাদের জন্য ভাষার অংশ আর শিল্প সাহিত্যের ইতিহাস অংশের সাজেশন কিন্তু অলরেডি দেওয়া আছে, ওটা সবাই দেখে নিও। তার সঙ্গে কবিতাটি কে বাংলায় অনুবাদ করেছেন? শক্তি চট্টোপাধ্যায়। আমার জন্য অপেক্ষা করো। কেন? সময়টা সুবিধের নয় বলে। দুজনে মিলে খুব সমঝে একে পার করব। কি পার করব? সময়। বক্তা নিজের হাতের উপর কি রাখতে বলেছেন? ছোট্ট দুটি হাত। যাদের ভালোবাসা বানাতে আটকায়নি, কোথায়? পাথরের ফাটলে। যাদের বাসা বানাতে আটকায়নি, সরি 181 দাগ, কোথায়? পাথরের ফাটলে। বক্তা কাকে কি নিতে বলেছেন? কাকে মানে কাকে। ঝুড়ি। তার সঙ্গে কবিতার কোন ফুলের নাম রয়েছে? কার্নেশন ফুলের নাম। এখন আমাদের একে অপরকে লাগবে কেন, বা দুজনের হাতগুলো কেন রাখবে? ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। মাথা যতই উঁচু করুক, কি মাথা উঁচু করবে? একে জুজবই। কাকে জুজবে? একই উত্তর, সুবিধের নয় যে সময় তাকে। এখানে বলে রাখি, প্রত্যেকটা কবির কবিতা, মানে কবিতার কবির নাম ভালো করে পড়বে। কোন যে দুটো অনুবাদ করা আছে, অর্থাৎ পোর্টরাজ আর তার সঙ্গে, এই দুটো কবিতা মূল কোন ভাষায় লেখা, এর লেখক, এর অনুবাদক খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে। এই হলো সম্পূর্ণ সাজেশন। আবারও বলবো, এই কটা প্রশ্ন পড়লেই সব কমন পাওয়া যাবে না। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা সংকলন, তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম। তোমরা ভিডিওটা দেখলে, দেখার সময় যেগুলো মনে হলো লিখে নিলে, যেগুলো জানতে সেগুলো তো জানতেই। তাহলে এই কদিন মন দিয়ে পড়ো,
কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিও। তোমাদের জন্য কেমন ভাবে কলাম মেলাতে হবে, অর্থাৎ ক স্তম্ভ খ স্তম্ভ, আর সত্য মিথ্যা কেমন ভাবে নির্ধারণ করতে হবে, যদি উত্তর নাও জানো তবুও কেমন ভাবে পারবে লিখতে, সেটা নিয়ে যদি ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানিও। যেমন ভাবে আমি তোমাদের জন্য কেস বেসড কোয়েশ্চেনের একটা ভিডিও করেছি, তেমন ভাবে যদি তোমরা মনে করো এ জাতীয় ভিডিও চাইছো, আমাকে এক্ষুনি কমেন্টে লিখে জানিও, যাতে দ্রুত আমি ভিডিওটা তৈরি করে ফেলতে পারি। সবাই ভালো থেকো, সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল।